ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকের আলোচনা করব যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের ভূগোলের একটি পার্ট বা একটি অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য। তোমরা জানো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল 35 নম্বর থাকে। সেই 35 নম্বরের মধ্যে বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য এবং মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া, এই তিনটে অধ্যায় থেকে কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই আসবে 7 নম্বরে, এবং তার সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্ন তো অবশ্যই আছে। তো এই তিনটের মধ্যে বিগত বছরগুলিতে সব সময়ের জন্য কিন্তু জীববৈচিত্র্য থেকে একটা প্রশ্ন কাটা হিসাবে অথবা 7 নম্বরের প্রশ্ন যুক্ত প্রশ্ন হিসাবে অথবা 7 নম্বরের প্রশ্ন অবশ্যই আসে। তো আজকের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে কিছু লং প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, অবশ্যই উত্তর সহ। এখানে যারা উপস্থিত আছে তারা অবশ্যই উত্তরগুলো তোমাদের কাছে বলবে, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে, কেননা অধ্যায়গুলো যথেষ্ট বড় কিন্তু প্রশ্নের পরিমাণ যথেষ্ট কম। মানে জীববৈচিত্র্য থেকে থাকবে এমসিকিউ এসিকিউ মিলে মাত্র 2 নম্বর। তো সেই 2 নম্বরের জন্য আমি আজকের বিগত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেই প্রশ্নগুলো এসছে পরীক্ষায়, সেই ছোট প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে 2024-এ এই জীববৈচিত্র্য থেকে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটাও আলোচনা করব। তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য জনক কাকে বলা হয়? জীববৈচিত্র্য জনক কাকে বলা হয়? এডওয়ার্ড উইলসনকে। তাহলে জীববৈচিত্র্য জনক বলা হয় এডওয়ার্ড উইলসনকে। আচ্ছা, জীববৈচিত্র্য কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে অনুবীক্ষণিক জীবসহ উদ্ভিদ প্রাণীর সমাবেশে যে বৈচিত্র্যময় জীবমণ্ডল গড়ে ওঠে তাকে জীববৈচিত্র্য বলে। বাহ, খুব সুন্দর। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কি ব্যবহার করেছিল? ওয়াল্টার ডি রোজেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চলে, এটা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বললেও কিন্তু ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, জেনেটিক জীববৈচিত্র্য কাকে বলে? এর মাধ্যমে একটি প্রজাতি বিভিন্ন জীবের মধ্যে জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করে এবং জীববৈচিত্র্য নির্ধারণ করায় তাকে বলা হয় জেনেটিক জীববৈচিত্র্য। আচ্ছা, একটু জোরে বলো, জেনেটিক জীববৈচিত্র্য কাকে বলে? এর মাধ্যমে একটি প্রজাতি বিভিন্ন জীবের মধ্যে জিনগত বৈচিত্র্য প্রজনন করে এবং জীববৈচিত্র্য নির্ধারণ করায় তাকে বলা হয় জেনেটিক জীববৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, ফাইলোজেনেটিক জীববৈচিত্র্য কাকে বলে? কোনো অঞ্চলে যত সংখ্যক ভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বসবাস করে তাদের সংখ্যাকে ফাইলোজেনেটিক বাস্তব বা জীববৈচিত্র্য বলা হয়। কোন যুগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে? হোলোসেন উপযুগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। আবার একবার বলো, কোন যুগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে? হোলোসেন উপযুগে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। একটি বিলুপ্ত প্রজাতির নাম বলো তো। ডোডো পাখি। ডোডো পাখি, সেটা ভারতে তো অবশ্যই, যেটাকে মাংসের জন্য শিকার করা হয়েছিল, বর্তমানে কিন্তু বিলুপ্ত, আর দেখা যায় না। আর একটা বিপন্ন প্রজাতির নাম কি হবে? কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ। আচ্ছা, একটা আহত প্রজাতির নাম কি হবে? শকুন। আহত প্রজাতির নাম কি হবে? শকুন। এবং বিরল প্রজাতির উদাহরণ কি হবে? ঘড়িয়াল। তাহলে এই যে একটা বিলুপ্ত প্রজাতি, একটা বিপন্ন প্রজাতি, একটা আহত প্রজাতি এবং একটা বিলুপ্ত প্রজাতি, বিরল প্রজাতি, তো এই কয়েকটা প্রশ্ন একসঙ্গে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো করলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই পাবে। জীববৈচিত্র্য বিনাশের কারণ ও গুরুত্ব, এটা কিন্তু বড় প্রশ্ন, এবারে আসার সম্ভাবনা বেশি। তো শুধুমাত্র প্রাকৃতিক এবং কি মনুষ্য সৃষ্টি কারণ, মানে জীববৈচিত্র্য বিনাশের কারণ বা গুরুত্ব, এটা হচ্ছে দুটো পর্যায়ে, একটা প্রাকৃতিক, একটা মানুষ সৃষ্টি। তো যে পয়েন্টগুলো মূলত লিখতে হবে সেই পয়েন্টগুলোই শুধু বলো। প্রাকৃতিক কারণের পয়েন্টগুলো হলো: এক, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, ধূমকেতু, মহী সঞ্চরণ, মরুগ্রাস। আর মনুসৃষ্ট কারণ হলো আবাসস্থলের সংকোচন, অবনমন এবং বিভাজন। দুই হলো চোরা শিকার। আর তৃতীয়, সুযোগ সন্ধানীর প্রজাতি, আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ, দূষণ, অরণ্য নিধন, কৃষি ও বাসভূমির প্রসার।
তো যদি 7 নম্বরের প্রশ্ন আসে মোটামুটি তোমাদের কমসে কম 10টা পয়েন্ট প্রাকৃতিক এবং মানুষ সৃষ্টি কারণ থেকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো পরবর্তী প্রশ্ন, ভারতের 2টি জাতীয় উদ্যানের নাম বলো। ভারতের 2টি জাতীয় উদ্যানের নাম অসমের কাজিরাঙ্গা, মধ্যপ্রদেশের কানহা। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে অভয়ারণ্য নাম কি হবে? ভারতের 2টি অভয়ারণ্যের নাম অন্ধ্রপ্রদেশের নাগার্জুন আর গুজরাটের গির। আর বায়োস্ফিয়ার রিজার্ভ? আর বায়োস্ফিয়ার রিজার্ভ হবে মেঘালয়ের নকরে আর উড়িষ্যার শিমলিপাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতে বন্য সুরক্ষা আইন কবে চালু করা হয়? 1972 খ্রিস্টাব্দে। আর অরণ্য সংরক্ষণ আইন? 1980 খ্রিস্টাব্দে। আর জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? 2002। 2002। আচ্ছা, তাহলে বন্য সুরক্ষা আইন, অরণ্য সংরক্ষণ আইন এবং জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? তাহলে 3টে উত্তর আরেকবার একটু আলোচনা করা যাক। বন্য সুরক্ষা আইন কবে চালু হয়? 1972। আর অরণ্য সংরক্ষণ আইন 1980। এবং জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? 2002। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুক কি? IUCN কর্তৃক প্রতিষ্ঠিত উদ্দেশ্যে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণীর তথ্য সংবলিত হয়, তাকে রেড ডাটা বুক বলে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন ডাটা বুক কি? যে বইয়ের নির্দিষ্ট এলাকায় সংরক্ষিত বিরল বিপদগ্রস্ত উদ্ভিদের নাম সংরক্ষণ করা হয়, তাকে গ্রিন ডাটা বুক বলে। আচ্ছা, পরবর্তীতে ভারতের কিছু বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম বলো তো। সুন্দরী গরান, সূর্য শিশির আর প্রাণীর নাম? প্রাণীর অবিলুপ্ত প্রাণীর নাম হচ্ছে উড়ন্ত কাঠবেলারি আর লেজমুক্ত বাদু। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আলফা বিটা গামা বৈচিত্র্য ধারণা দেন কে? 5 টাকা। বলো 5 টাকা। ভালো করে বলো, আলফা বিটা গামা বৈচিত্র্য ধারণা দেন কে? 5 টাকা। আচ্ছা, পরবর্তীতে জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম এককের নাম কি? জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম এককের নাম কি? আলফা বৈচিত্র্য। আলফা। বৈচিত্র্য। পরবর্তীতে হটস্পটের ধারণা দেন কে? নর্মাল মার্স। নর্মাল মায়ার্স। পৃথিবীর ফুসফুস কাকে বলে? আমাজন অববাহিকাকে অরণ্যের পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন অববাহিকে অরণ্যের ফুসফুস বলা হয়, মানে পৃথিবীর ফুসফুস বলা হয়। এবং ক্রায়ো সংরক্ষণ কি? 196 ডিগ্রি অতি তরল অবস্থায় তরল নাইট্রোজেন কিছু বিলুপ্তপ্রায় উদ্ভিদ শস্য বীজ সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। তাহলে এই গেল তোমাদের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমাদের 2024-এ যে প্রশ্নটা এসেছিলো, 2024-এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিলো, সেই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের আগের যে পরীক্ষা হয়ে গেছে যে 2024-এ, সেই 2024-এর প্রশ্ন সেটাবে দেখবে তোমরা বিদ দাগের একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা কিন্তু জীববৈচিত্র্য বিনাশের মানুষ সৃষ্টি কারণগুলি আলোচনা করো এবং প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও। তো এই বড় প্রশ্ন হিসাবে কিন্তু 3+1 অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে এসছে। এভাবে এই অধ্যায়তে কিন্তু অবশ্যই বড় প্রশ্ন পাবে, সেটা কিন্তু 7 নম্বরের প্রশ্ন কাটা হিসাবে, অর্থাৎ 3+3+1 অথবা 5+2 অথবা 4+2+1 এভাবে প্রশ্নটা আসবে। তো এই অধ্যায়টা যেহেতু অনেক ছোট এবং ক্লাস 10-এ যথেষ্ট খুব ভালো করেই ছিল প্রশ্ন এই চ্যাপ্টারটা, তো এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা ভালো করে করো। পরবর্তী চ্যাপ্টারগুলি তোমাদের কাছে আলোচনা করব, যাতে তোমাদের ক্লাস টেস্ট এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা ভূগোল বিষয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো।